তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিসংখ্যান নবম শ্রেণী, নবম দশম শ্রেণী সবারই হবে এটা। তো ক্লাস 9 এখানে সাধারণ লেখা হয়েছে অধ্যায় 17। অধ্যায় 17 থেকে আমরা পূর্বে যেসব শিখেছি শুধু গড় নির্ণয় শিখেছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে মধ্যক নির্ণয়, যা আমরা ক্লাস 6 থেকে মধ্যক নির্ণয় শিখে আসতেছি। তোমরা এখন এখান থেকে ডিফাইন করতে পারবে ক্লাস 6 এ মধ্যকটা কেমন, 7 এ কেমন করলাম, কিংবা 8 এ কেমন করেছি, এবং ক্লাস 9 10 এ উঠেছি তখন কি অবস্থা। মধ্যক তো সেম। তার মধ্যক বলতে আমরা নরমালি কি বুঝে থাকি? মধ্যক নির্ণয়। তাহলে আমরা পূর্বের কথা আরেকটু খেয়াল করে রাখি। মধ্যকের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে প্রদত্ত উপাত্তগুলোকে ডেফিনেটলি তোমাকে মানের ক্রম অনুযায়ী আগে সাজাইতে হবে, সেটা ঊর্ধ্বক্রম হোক কিংবা অধক্রমে হোক। ঊর্ধ্বক্রম অথবা অধক্রমে সাজানোর পরে ঠিক মাঝের যে পদটা, এই পদটাকে আমরা বলে থাকি মধ্যক। এই জন্য তোমার মাঝের পদটা কিরকম হতে পারে, সামটাইমস দেখা যাচ্ছে যে তোমার বিজোড় সংখ্যক উপাত্ত থাকতে পারে, সামটাইমস দেখা যাচ্ছে তোমার জোড় সংখ্যক উপাত্ত হতে পারে। তো বিজোড়ের ক্ষেত্রে মধ্যকটা আমরা কি ধরি, আর জোড়ের ক্ষেত্রে মধ্যক কি ধরি। তো আমরা এখানে একটা সূত্র দিতে একটু বড় হয়েছি, এভাবে চিন্তা করি যে মোট উপাত্তের সংখ্যা n হলে যদি n বিজোড় হয়, যদি n বিজোড় হয় তবে মনে রাখবো n প্লাস 1/2 এততম পদের মান হবে মধ্যক। এটা হলো কি আমাদের একটা বাস্তব ধারণা। যদি n বিজোড় হয় তবে n প্লাস 1/2 তম পদের মান হবে মধ্যক। যদি n জোড় হয়, এগুলো আমরা দেখে আসছি, তবে n/2 এততম ও n/2 প্লাস 1 এততম পদ দুটির সাংখ্যিক মানের গড়। এইটাই হচ্ছে আমাদের কিন্তু ফর্মুলা নরমালি। হ্যাঁ, যে যদি উপাত্তের সংখ্যা n হয়, n যদি বিজোড় হয়, বিজোড় হলে তাহলে n প্লাস 1/2 তম পদের মান হবে মধ্যক, আর জোড় ক্ষেত্রে n/2 তম আর n/2 প্লাস 1 তম এই পদ দুটার সাংখ্যিক মানের গড়। অর্থাৎ যদি একটু বোঝার জন্য আমরা মাথায় যদি দেই 1 3 5 7 9, তাহলে এখানে উপাত্তের সংখ্যা কি দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 5। তাহলে আমরা সূত্র অনুযায়ী বলতে পারবো যে 5 প্লাস 1/2 তার মানে 6/2 অর্থাৎ 3 তম পদ, 3 তম পদ মধ্যক। একটু মাথায় দিলাম। আর এখানে 1 2 3 এটাই হলো কি আমাদের রেজাল্ট। আর এখানে 3 তম পদ কত? 5। 1 2 3 3 তম পদ হচ্ছে 5, 5 হচ্ছে আমাদের মধ্যক। ওকে, এরপরে যদি আমরা এটা 1 3 5 7 9 এবার নিলাম 11, ডেফিনেটলি এবার উপাত্তের সংখ্যা তোমার কত? 6। দা কি জোড়। আগে ছিল আমাদের বিজোড়, এইজন্য বিজোড়ের ক্ষেত্রে ফর্মুলা দিস। আর যদি জোড় হয় তাহলে জোড়ের ক্ষেত্রে আমরা কি বলতেছি যে n/2 তম আর এততম পদ। এখানে n/2 কত হবে? n/2 মানে 6/3 অর্থাৎ 3 তম, আর n/2 প্লাস 1 এই কথা অর্থ কি? তাহলে n/2 মানে 6/3 প্লাস 1, তার মানে 3 প্লাস 1 অর্থাৎ 4 তম পদ। বলা হয়েছে কি এই দুটো পদের সাংখ্যিক মানের গড়, এই দুটো পদের সাংখ্যিক মানের গড়। তার মানে তখন মধ্যক আমরা কি বলবো? তখন মধ্যক বলতেছি 3 তম পদ যোগ 4 তম পদ ভাগ কি 2। 3 তম পদ 4 তম পদ ভাগ 2, তাহলে কি মধ্যক পেয়ে যাব। সাংখ্যিক মান 3 তম পদ হলো 5, 4 তম পদ হলো কত? 7। তাহলে এখানে 5 যোগ 7 ভাগ 2 ইকুয়াল কত? 6। তাহলে দেখো যদি উপাত্তের সংখ্যা জোড় হয় তাহলে n/2 আর n/2 প্লাস 1 এততম পদ দুটি সাংখ্যিক মানের গড়। গড় বলতে দুটো যোগ করে 2 দ্বারা ভাগ, এজন্য 3 তম পদ যোগ 4 তম পদ ভাগ 2, তাহলে আমাদের আসলে 6। তাহলে আমরা এতটুকু জিনিস মাথায় নিচ্ছি যে মধ্যক মানে আমাকে ডেফিনেটলি আগে কি করতে হবে?
ক্রম অনুযায়ী সাজাইতে হবে। এরপরে বিজোড় হলে আমরা দিস ফর্মুলা ইউজ করব, জোড় হলে আমরা দিস ফর্মুলা ইউজ করব। এগুলো কি আমাদের ক্লাস 6 থেকে শিখে আসা। হ্যাঁ, এইটা আমরা শিখেছি, এইটা আমরা ছোট্ট সারণী করেছি, যে সারণী থেকে এই তথ্য অনুযায়ী আমরা কিন্তু মধ্যক নির্ণয় করেছি। এরূপ একটা সারণী তোমাদের একটা দেখায়, ধারাবাহিক ভাবে যায়, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। তাহলে আমরা বুঝতে পেরেছি মধ্যকটা কি। ওকে, তাহলে এখন দেখো আমরা ছোট্ট একটা শর্ট এন্ট্রি, একটা হলো যে উচ্চতা, এই উচ্চতা কিসে দেওয়া সেন্টিমিটারে, যার ফলে তোমার এখানে এককটা ডেফিনেটলি তোমাকে দিতে হবে। এরপরে তোমার হচ্ছে গণসংখ্যা, এগুলোতে কি থাকে, এগুলো অবজেক্টিভও থাকে। হ্যাঁ, পুরোপুরি 1 2 3, এখানে 4 5 6। আমরা অল্প একটু উপাত্ত নিচ্ছি যাতে আমরা একটা জিনিসটা জাস্ট বুঝে নিতে পারি। তো উচ্চতা যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে, তোমার কত এখানে, এখানে বলা হয়েছে 150, 155, 160, 165, আর হচ্ছে 170, 175। তাহলে এবার গণসংখ্যা, গণসংখ্যা কি কি থাকলো, 4 6 12 16 8 আর হচ্ছে 5। এবার দেখো, এটা হচ্ছে আমাদের একটা ছক দিয়ে দিছে, বলতে এটার মধ্যক নির্ণয় করো, মধ্যক নির্ণয়। তাহলে তোমার এখন সবথেকে বড় যে বিষয় মনে রাখার, এখানে উপাত্তগুলো অবশ্যই তোমার ক্রম অনুযায়ী সাজানো আছে ছোট থেকে বড়। শুধু এখানে মাথায় রাখতেছে কি, তোমার 150 4 বার, 155 6 বার, 160 12 বার, 165 16 বার, 170 8 বার, 175 কয় বার, 5 বার আছে, 5 টাইমস। তাহলে এই উপাত্তগুলোর মধ্যক কত? তাহলে আমরা যদি এটা 4 বার এটা 6 বার করে অনেক বড় করে লিখছি, তাহলে এরপরে যে মাঝখানে আছে সেটাই কিন্তু মধ্যক। এটা কি তোমার নরমাল ওয়ে। এখন যেহেতু আমরা বড় হয়েছি, তাহলে আমরা কিভাবে এটা দেখতে পারি? তাহলে এই মানটা বোঝার জন্য তোমার যেটা সবথেকে প্রয়োজন, সেটা হচ্ছে নতুন একটা নাম, যেটাকে আমরা বলে থাকি ক্রমযোজিত সারণী বা যোজিত গণসংখ্যা। তাহলে আমরা এখানে বলবো এটাকে কি, এই ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে তোমরা মনে রাখবা, তোমাদের এই অধ্যায়ের মধ্যে শুধু মধ্যক নির্ণয় এবং অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে এই ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন। তুমি এখনই বুঝবে কেন ক্রমযোজিত গণসংখ্যাটার প্রয়োজন। তাহলে এই ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করে, কতজন মনে আছে এটা আমি জানি না, এখন আমি বুঝাতে চাই। হ্যাঁ, আগে শেখানো হয়েছে। তো ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে আমরা মনে রাখবো যেহেতু ক্রম অনুযায়ী যোগ করা, ক্রমযোজিত। তাহলে ফার্স্ট কোশ্চেন হলো কি 4। তাহলে এবার আমাদের কি করতে হবে, এই 4 এবং 6 যোগ করে, অর্থাৎ 4 + 6 ইকুয়াল কত হয়, তাহলে আমরা বলতেছি এটা 10 হবে। একই ভাবে যদি আমরা এখানে লিখতে চাই, তাহলে এটা যোগ এটা দেন এটা, অর্থাৎ 4 + 6 + 12 দেন তোমার 6 4 10 22। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা 22। তাহলে বুঝতে পারছি এটা। এবার সহজ কথা হচ্ছে, এখন যদি আমরা কোনাকুনি এটার সাথে এটা যোগ করি, তাহলে এটা পাবো। হ্যাঁ, আবার যদি এটার সাথে এটা যোগ করি, তাহলে এটা পাবো। কারণ কি, 10 হচ্ছে এই দুটি পদের যোগফল। 10টা কি 4 এবং 6 এর যোগফল। তার যোগফল একটা আমরা জানি দুইটা, তাহলে এটার সাথে এটা যোগ করি, তাহলে এটা পাবো। তাহলে এই যে 22 কয়টার মধ্যে যোগফল, প্রথম দ্বিতীয় তৃতীয়, এই তিনটির মধ্যে যোগফল হলো 22। এখন দেখো, এই 22 এর সঙ্গে যদি আমরা এটা যোগ করি, অর্থাৎ 6 এর যোগ কত আসবে 8, 2 এর কত আসবে 3, 38। এবার 38 এর সঙ্গে যদি আমরা 8 যোগ করি, 8 8 কত হবে 16, আর 3 এর কত 4। এখন 46 এর সঙ্গে যদি 5 যোগ করি, তাহলে কত হবে 51। তাহলে এই যে 51 হচ্ছে কি টোটাল গণসংখ্যা, মোট গণসংখ্যা 51, যা কি বোঝাচ্ছে, বিজোড়, যা কি বিজোড়। তাহলে দেখা যাচ্ছে যে আমরা কি বলতে পারবো, এখানে
মোট গণসংখ্যা বা মোট উপাত্তের সংখ্যা, মোট উপাত্তের সংখ্যা বা বলতে পারবো মোট গণসংখ্যা, যেটা দিবে সেটাই হবে মোট গণসংখ্যা, যেটাকে আমরা n দ্বারা প্রকাশ করি। n বলতে কত এখানে 51 যা বিজোড়। তাহলে যেহেতু 51 টা কি বিজোড়, তাহলে অতএব আমরা কি বলতে পারবো, আমরা তাহলে এখন বলতেছি মধ্যক। মধ্যক কি হবে, ফর্মুলা n + 1/2 এততম পদ। এইবার তোমার প্রশ্ন চলে আসবে n কি জিনিস 51, তাহলে 51 + 1/2 এততম পদ, তাহলে 52/2 এততম পদ 26 তম পদ হবে মধ্যক। তাহলে 26 তম পদ তুমি কোথায় পাবা, তোমাদের আগেও উদাহরণ হয়েছে, এখন আমরা যেটা মাথায় নেব 26 কিভাবে পাবো। এটা হচ্ছে 150 4 বার, 155 6 বার, তাহলে 6 4 10 বার হয়ে গেল, 160 12 বার 22, তাহলে 165 16 বার, তাহলে 38। তাহলে এই যে 22 আর এবার 165, তাহলে 22 পর্যন্ত আমরা বলতেছি 22 পর্যন্ত তোমার 160 আছে গণনায়, 22 পর্যন্ত 160 তোমার আছে। এরপরে যদি বলো তুমি 23, তাহলে তুমি অবশ্যই 165 লিখতে হবে। যদি লিখো 24 তবু 165 লিখতে হবে। যদি বলো 25 তবু তোমাকে 165 লিখতে হবে। যদি বলো 26 তবু কিন্তু 165 লিখতে হবে। তোমার বাস্তব ধারণা যেন থাকে, খালি সূত্রটা বড় কথা না। তাহলে এখানে ডেফিনেটলি কি বুঝলে, তাহলে 22 তম পদ, তাহলে 22 পর্যন্ত 160, অর্থাৎ এগুলাকে যদি আমি সিরিয়াল অনুযায়ী গণসংখ্যাগুলো উঠাই তাহলে আমরা বলতে পারবো 22 পর্যন্ত আমাদের 160 চলে আসবে, 22 পর্যন্ত। এরপরে 23 তম পদটা 165 আসবে, 24 তম পদ তোমার 165 আসবে, 25 তম 165 আসবে, 26 তম পদে 100, এইভাবে 27 28 38 পর্যন্ত তোমার 165 আসবে। তাহলে তোমার প্রয়োজন কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে আমরা এখানে চাচ্ছি যে 26 তম পদ, তাহলে 26 তম পদটা কোথায় অবস্থিত, তাহলে আমরা দেখতে পাচ্ছি গণনায় 26 তম পদ তোমার কত 65, তাহলে কোথায় খুঁজে পাচ্ছি, তাহলে 26 সংখ্যাটি এই ক্রমযুক্ত গণসংখ্যার যেখানে অবস্থিত, ক্রমযুক্ত গণসংখ্যার যেখানে অবস্থিত এখানেই কিন্তু 26 তম পদটা বিদ্যমান, এখানেই 26 তম পদটা বিদ্যমান। তাহলে এখানে 26 তম পদ হচ্ছে কত, 26 তম পদ হচ্ছে মানে 165, তাহলে 26 তম পদটা উচ্চতা হচ্ছে 165 সেন্টিমিটার, যার উচ্চতা এটাই হচ্ছে 126 তম। ওকে, তাহলে আমরা বলতেছি বিজোড় এখানে 26 তম পদের মান, 26 তম পদের মান হচ্ছে 165, 26 তম পদের মান কত 165। তাহলে কি বলতে পারবো, প্রদত্ত উপাত্তের মধ্য কত হবে, প্রদত্ত উপাত্তের মধ্য 165। তোমরা জাস্ট একটু ইমাজিন করবা, বাস্তবে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, তাহলে তোমার এরপরে যখন তুমি অ্যানসারটা বের করার চেষ্টা করবে এগুলা কিন্তু তোমার এখন আজীবন মেমোরিতে থাকবে, কখনোই তোমার এটা মাথা থেকে বের হবে না। ঠিক আছে, যে আমরা এরকম যখন উপাত্ত পাবো দিয়ে দিচ্ছে, কারণ তুমি 9 এ পড়ো, তো এটা অনেক সময় কি ম্যাক্সিমাম দেখা ছিল অবজেক্টিভে দেয়, হ্যাঁ, তো অবজেক্টিভ যখন করতে যাবে তোমার সব সাইডে নিয়ে সুন্দর করে দিস লিখে এখন ওকে, তাহলে 26 তম পদ তুমি মুখে পারবা, 26 তম পদটা কোথায় অবস্থিত এখানে অবস্থিত, উত্তরটা তোমার চান্স করে হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা উপাত্তের সংখ্যা বিজোড়ের ক্ষেত্রে মধ্য নির্ণয় করলাম। এখন যদি তোমার আছে কি উপাত্তের সংখ্যা জোড়, তাহলে আমরা এখানে উপাত্তের সংখ্যা জোড় বানাই একটা উদাহরণ করে ফেলবো। তো এখন যদি আমি এখানে আরেকটা ছক বানাই দেই নিজের থেকে, ধরো এখানে আমি আরেকটা পদ দিয়ে দিলাম 180, তাহলে এখন আমরা এটা দিলাম 9, তাহলে কত হবে এখানে 60। এইবার উপাত্তের সংখ্যা কি হয়ে গেল, জোড় সংখ্যা হয়ে গেল। তাহলে আমরা ডেফিনেটলি কি করব, মোট উপাত্তের সংখ্যা এবার হলো 60, যা কি জোড়। তাহলে আমাদের ফর্মুলা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, ফর্মুলা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা এখন ফর্মুলাটা কি লিখব, যেহেতু এখানে উপাত্তের সংখ্যা জোড়, যেহেতু জোড়
তাহলে আমরা লিখতে পারবো অতএব n/2 তম পদ, n/2 আগে বের করে নাও, হ্যাঁ? তাহলে n/2 কত আসলো? n/2 হচ্ছে 60 ভাগ 2, তাহলে 30 তম। আর n/2 প্লাস 1 একদম সহজ করে চিন্তা করবা, 60/2 যোগ 1 কত হবে? 30 প্লাস 1, তার মানে 31 তম। তাহলে এখানে তুমি বলতে পারবা অতএব মধ্যক একবার লিখতে পারো 30 তম পদ প্লাস 31 তম পদ, যেহেতু গড় বলছে ভাগ 2। কত সুন্দর এবং কত সহজে পাবা। তাহলে 30 তম পদ কত? এইবার আমাদের পালা যোজিত গণ সংখ্যা দেখে, তাহলে 30 তম পদ দেখো এখানেই আছে, 31 তম পদ কি এখানেই আছে। তো এখানে আমরা কি বলতে পারবো? 30 তম পদ দেখতে পাচ্ছি 165 এবং 31 তম পদ কি পাচ্ছি 165, এই দুটার গড়, তার রেজাল্ট কি 165। তাহলে দেখো যদি আমি তো এটা নিজে তৈরি করেছি, তার মানে যদি উপাত্তের সংখ্যা বিজোড় থাকে তখন কিভাবে মধ্যক নির্ণয় করা গেল। এবার উপাত্তের সংখ্যা যেহেতু জোড়, তাহলে আমরা মধ্যকটা কিভাবে বের করব। তাহলে এটা হলো একদম আমাদের একটা বাস্তব ধারণা। ওকে, এরপরে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়, তবে শ্রেণী ব্যাপ্তি দিয়ে, যেটা তোমাদের কাছে একদমই নতুন, কিন্তু এটা আগে শেখানো উচিত। কেন? তাহলে আমরা মধ্যকটা মাথায় নিলাম যে আসলে মধ্যক জিনিসটা কি, এরপর আমরা শ্রেণী ব্যাপ্তি দিয়ে স্টার্ট করব। ওকে, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এটা আলাদা রেখে দিলাম, আর এটা আলাদা করে দেব। এবার আমি দিব তোমাদের এই শায়ের, তুমি একটু আমাকে হোস্ট করে ফিরিয়ে দিও তো।